পৃথিবীর বিখ্যাত সকল জাহাজ নিয়ে আলাপে বসলে অবধারিতভাবে উঠে আসবে টাইটানিকের নাম। টাইটানিক শব্দটা জুড়েই ছেয়ে আছে যেন অপার বিস্ময়ের হাতছানি। সেই বিস্ময়কেই রূপালী পর্দায় 1997 সালে বিশ্ববাসীর কাছে নতুনভাবে প্রদর্শন করেছিলেন প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন। বিশালাকৃতি জাহাজে জ্যাক আর রোজের প্রেমোপাখ্যান এবং বরফরূপী যমদূতের কাছে সহসা হার মেনে যাওয়া টাইটানিক সিনেমার করুণ পরিণতির কাহিনী কে না জানে। সায়েন্স ফিকশন ঘরানা থেকে বের হয়ে রোমান্স ও ট্র্যাজেডির সমন্বয়ে নির্মিত কাজ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন জেমস ক্যামেরন। কাল্ট ক্লাসিক খ্যাত জোটানো ও টাইটানিক সিনেমার অজানা কিছু দিক নিয়ে আজকের এই ভিডিও। ছেলেবেলা থেকে জাহাজের প্রতি ভীষণ ঝোঁক ছিল টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের। 1912 সালে সমুদ্রের অতল গহীনে ডুবে যাওয়া টাইটানিক নিয়ে তার আগ্রহের অন্ত ছিল না। আইম্যাক্স ক্যামেরা দিয়ে ধারণাকৃত টাইটানিকের ধ্বংসাবশেষ নিয়ে নির্মিত ডকুমেন্টারি টাইটানিকা দেখার পর সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানিক দেখার ভূত চাপে ক্যামেরনের মাথায়। কিন্তু এর জন্য পকেট থেকে খোয়াতে হবে বড় অঙ্কের অর্থ। ভাবলেন এমন পন্থা অবলম্বন করা দরকার যেখানে রথও দেখা যাবে আবার কলাও বেচা যাবে। তাই তিনি টাইটানিক নিয়ে এক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আঁটলেন। এরপর তা প্রযোজনা সংস্থা 20th সেঞ্চুরি ফক্সের কাছে পেশ করলেন। জেমস ক্যামেরনের পরিচালনায় সায়েন্স ফিকশন মুভি টার্মিনেটর 2 সফল হবার কারণে 20th সেঞ্চুরি ফক্সে ঝুঁকি নিতে রাজি হয়েছিল। ফলে টাইটানিক সিনেমা তো নির্মিত হয়েছিলই, সেই সাথে গবেষণার অজুহাতে সমুদ্রের তলদেশে গিয়ে বাস্তবে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার স্বাদও পূরণ হয়েছিল তার। আসা যাক সিনেমার কুশীলপদের আলোচনায়। মূল চরিত্র জ্যাক ডসনের চরিত্র জন্য ক্রিশ্চিয়ান বেল সহ মোট 100 খানেক অভিনেতা অডিশন দিয়েছিলেন। শুরুর দিকে জনি ডেপ, টম ক্রুজ, ম্যাককলি ক্যালিকন, ব্র্যাড পিটের মতো জনপ্রিয় অভিনেতাদের কথা ভাবা হয়েছিল। তবে জেমস ক্যামেরনের প্রথম পছন্দ ছিল ওয়াকিন ফিনিক্সের বড় ভাই রিভার ফিনিক্স। কিন্তু এই সিনেমার কাজ শুরু করার আগেই তিনি মারা যান। তাই ঝামেলা এড়াতে জেমস তখন ম্যাথিউ ম্যাককোনাগেইকে এই রোলের জন্য নিয়েছিলেন। রোজ চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন ড্রিউ ব্যারিমোর, জেনিফার অ্যানিস্টন, ক্যামেরন ডিয়াজ, ম্যাডোনা, অ্যাঞ্জেলিনা জোলির মতো প্রখ্যাত অভিনেত্রীরা। সবশেষে এই চরিত্রে নিজের জায়গা নিশ্চিত করেন গুইনিথ পাল্টারো। কিন্তু নির্বাচিত এই 2 অভিনেতা অভিনেত্রীদের একজনকেও সিনেমায় দেখা যায়নি। এর কারণ হলো কেউ উইন্সলেটের চরিত্রে অভিনয় করার জন্য সবসময় জেমসের পিছনে জোঁকের মতো লেগে থাকতেন। এভাবেই একসময় তিনি জেমসের মন গলিয়ে ফেলেন। এই উইন্সলেটই জেমসের কাছে ডিকাপ্রিওর নাম সুপারিশ করেছিলেন। টাইটানিক সিনেমায় সবার প্রথমে শ্যুট করা হয়েছিল মুভির বিখ্যাত সেই পেন্টিংয়ের দৃশ্যকে, যেখানে নগ্ন রোজের ছবি এঁকেছিলেন জ্যাক। শুরুতেই দৃশ্য নেওয়ার কারণ হলো বাকি সকল শুটিং সেট তখনও নির্মাণাধীন। মুভিতে চিত্রাঙ্কনের সময় জ্যাকের যে হাত দেখা গিয়েছিল তা মূলত জেমস ক্যামেরনের। সিনেমায় জ্যাকের যতগুলো স্কেচ দেখানো হয়েছে সবগুলো তিনি নিজে হাতে এঁকেছিলেন। পরিচালনার পাশাপাশি জেমসের স্কেচের হাতও ছিল পাক্কা। রোজের বিখ্যাত সেই স্কেচ 2012 সালে $16,000 বিক্রি হয়েছিল। সিনেমায় জ্যাক, রোজ সহ প্রায় 10টি কাল্পনিক চরিত্রের উপস্থিতি ছিল। তবে অনেক চরিত্র নির্মাণ করা হয়েছিল ইতিহাসের পাতা থেকে, কারণ জেমস ক্যামেরনের এই ফিকশনকে ইতিহাসের এক বাস্তব অংশ বানাতে চেয়েছিলেন। ইতিহাসকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন। যেমন চরিত্রগুলো ছিল ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ, মার্গারেট মলি ব্রাউন, জন জ্যাকব অ্যাস্টন, থমাস অ্যান্দ্রে, ব্রস ইসমে, অফিসার উইলিয়াম মার্ডল, চার্লস লাইটলার, জোসেফস বক্সল, হ্যারল্ডের মতো প্রমুখ। মুভির ভিতরে টাইটানিককে পর্দায় দেখানোর জন্য জেমস ক্যামেরন আসল টাইটানিকের আকারে প্র্যাকটিক্যাল মডেল সেট বানিয়েছিলেন। তবে চলচ্চিত্রে অনেক কিছুর আকার হেরফের করা হয়েছিল। লাইফ বোট স্মোক ফানেলকে আসল টাইটানিকের থেকে 10% ছোট করে বানানো হয়েছিল। সিঁড়ি করা হয়েছিল 30% বেশি চওড়া। সিনেমার ইন্টেরিয়ার সেট নির্মাণ করা হয়েছিল মেক্সিকোর বাজা স্টুডিওতে। আর সেলুলয়েডে টাইটানিককে ডিজাইন করার জন্য টাইটানিক নির্মাতা কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফকে আসল যে টাইটানিক বানিয়েছিল তার সে আর্কাইড নকশা ও রেফারেন্স ব্যবহার করা হয়েছিল।
এছাড়াও এই টাইটানিক ইতিহাসের আদলে তৈরি হচ্ছে কিনা তা দেখভাল করার জন্য টাইটানিকের ইতিহাসবিদ ডন লিঞ্চ এবং ক্যান মার্শালকে নিয়োগ নেওয়া হয়েছিল। বহু প্রপস আসবাবপত্র নির্মাণের জন্য মেক্সিকো এবং আমেরিকা থেকে কারুশিল্প ভাড়া করা হয়েছিল। এমন একজন ইতিহাসবিদকেও রাখা হয়েছিল ওখানে, যিনি সিনেমার কুশীলবদের 1912 সালের আচার আচরণ বোঝাবেন। শেষের অঙ্কে 2 টুকরো হয়ে জাহাজের যে অংশ, যেটা জলের নিচে তলিয়ে যাওয়ার যে দৃশ্য ধারণ করা, সেটা খুব যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। ক্লাইম্যাক্স সিনের জন্য 45 ফুট লম্বা মডেল শিপ ব্যবহার করা হয়েছিল। জাহাজ ডোবার দৃশ্যে ব্যবহার করা হয়েছিল 13 লক্ষ লিটার জল। ওই সময় শুটিং সেটে অতিরিক্ত 150 কাস্ট এবং 100 স্টান্টম্যান উপস্থিত ছিল। জলে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে অনেকের সর্দি, কাশি, ফ্লু ছাড়াও কিডনি ইনফেকশন পর্যন্ত হয়েছিল। অভিনেত্রী কেট উইন্সলেট পড়েছিলেন হাইপোথার্মিয়ার কবলে। পুরো জাহাজের ভিতরের অংশ ডোবাতে দরকার হয়েছিল মোট 1,90,00,000 লিটার জল। ফিল্মিংয়ের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন 80 জন ক্রু মেম্বার। পরে জানা গিয়েছিল কেউ একজন চক্রান্ত করে মধ্যাহ্ন ভোজনে পিসিপি মানে শক্তিশালী যেটা চেতনানাশক সেটা মিশিয়ে দিয়েছিল। প্রথম সেটকে সেলফিশ পয়জনিং ভেবেছিল, পরে সেটা ভুল ভাঙে সবারই। তবে আজ পর্যন্ত এই কালপ্রিটকে ধরা সম্ভব হয়নি। জেমসের মতে এই লোক হতে পারে সাবেক এক ক্রু মেম্বার যে খাদ্য সরবরাহ করে, যাকে কথা কাটাকাটির জন্য দল থেকে বাদ দিয়েছিল সেই সময়। টাইটানিকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মাই হার্ট উইল গো অন গানটির সুর, অথচ তুমুল জনপ্রিয় এই গানটির সিনেমাতে ঠাঁই পাওয়ার কথাই নয়। জেমস ক্যামেরন শুরু থেকেই টাইটানিকের মিউজিক কম্পোজার জেমস হর্নারকে বলেছিলেন সিনেমায় কোনো গান থাকবে না। তাই হর্নার ক্যামেরনের অগোচরে গোপনে সেলেন ডিয়নকে নিয়ে এই গান কম্পোজ করেছিলেন। সব কাজ শেষে যখন জেমসের সামনে এই গান পরিবেশন করা হয়েছিল, ক্যামেরন তখন বিমোহিত হয়েছিলেন। মজার ব্যাপার হলো এই গানটি অস্কারও বাগিয়ে নিয়েছে। সিনেমার শেষাঙ্কে রোজ এবং জ্যাককে একটি পাটাতনের উপর ভেসে থাকতে দেখা যায়। ওই পাটাতনের ধারণা পরিচালক নিয়েছিলেন আসল টাইটানিকের এক ওডেন প্যানেলিংয়ের মডেল থেকে, যেটার খোঁজ মিলেছিল টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে। বর্তমানে এটি কানাডার নোডাস স্কটিয়ার ম্যারিটাইম মিউজিয়াম অব দ্য আটলান্টিকে সংরক্ষিত। শুরুতে ক্যামেরন প্রোডাকশন হাউসকে বলেছিলেন $80 মিলিয়ন বাজেটেই তিনি এই সিনেমার কাজ সারতে পারবেন, যেহেতু জেমস কোয়ান্টিটি থেকে কোয়ালিটিকে প্রাধান্য দেন। সব কিছুর সম্পাদনা একেবারে নিখুঁতভাবে চায় তিনি, তাই এই বাজেটে পড়েছিল অনেক টান। তখন আরেক প্রোডাকশন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্স থেকে জেমসকে দেওয়া হয় আরও $65 মিলিয়ন। তবে মার্কেটিং, প্রমোশন সহ টুকটাক বিভিন্ন খরচ দেখতে দেখতে এর বাজেট $200 মিলিয়নের ঘরে পৌঁছে গেছিল, যা ছিল ওই সময় সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। অতিরিক্ত অর্থ ঢলায় প্রোডাকশন কোম্পানি এই সিনেমা নিয়ে কিছুটা ভয়ে ছিল। সেজন্য ক্যামেরনকে বলা হয়েছিল যদি মুভি বক্স অফিসে ব্যর্থও হয় তাহলে তাকে তার পারিশ্রমিক $8 মিলিয়ন দেওয়া হবে না। কিন্তু সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে পুরো বিশ্ব থেকে $2.1 বিলিয়ন থলেতে পুরে নেওয়ার পরে থেমে যায় টাইটানিকের জয়যাত্রা। এটি বিশ্বের প্রথম সিনেমা যা বক্স অফিসে 1 বিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছিল। 2012 সালে 3Dতে মুক্তি দেওয়ার পর সিনেমাটি আরও $343 মিলিয়ন ইনকাম করেছিল। অস্কারের দুর্দান্ত চমক দেখায় টাইটানিক। একসাথে অস্কারের 14টি ক্যাটাগরিতে মনোনয়ন পায় এই মুভিটি। টক্কর দেয় 1950 সালের অল অ্যাবাউট এভ সিনেমাকে। সবাইকে অবাক করে 14টি মনোনয়নের মধ্যে 11টি ক্যাটাগরিতে অস্কার বাগিয়ে নেয় বিশ্বের অন্যতম সেরা কাল্ট ক্লাসিক টাইটানিক। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এরকম ভিডিও দেখতে আমার প্লেলিস্টে চেক আউট করুন। অনেক অনেক ধন্যবাদ।